আজকের এই বিশেষ বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা খুব ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে কথা বলবো। একটা সমাজের ভিত্তি কিন্তু তার মূল্যবোধ, তাই না? আজ আমরা দেখব আমাদের স্কুলগুলোতে কিভাবে এই নৈতিকতা আর মূল্যবোধ শেখানো হয়, কিভাবে সেটা কখনো কখনো হারিয়ে যায়, আর সবচেয়ে জরুরি ব্যাপার কিভাবে সেটা আবার ফিরিয়ে আনা সম্ভব। চলুন শিক্ষা ব্যবস্থার একদম গভীরে গিয়ে কিছু মৌলিক প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি। তো চলুন সরাসরি মূল কথায় যাওয়া যাক। বিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের দারুণ একটা কথা আছে। তিনি বলেছিলেন, আমরা সবচেয়ে বিপজ্জনক সময়ে বাস করছি। সম্প্রীতির সাথে বসবাস করাই এখন টিকে থাকার একমাত্র উপায়। ক্যাম্প বা গণসাক্ষরতা অভিযানের একটা রিপোর্টের শুরুতেই এই কথাটার উল্লেখ আছে। আর এটা কিন্তু আমাদের খুব কড়াভাবে মনে করিয়ে দেয় যে আজকের দিনে আমাদের তরুণ প্রজন্মকে একটা সঠিক নৈতিকতার কম্পাস দেয়া কতটা জরুরি। শুধু জিপিএ 5 আর পুঁথিগত বিদ্যা নয়, বরং সম্প্রীতি আর সঠিক বিচারবোধ গড়ে তোলাই এখন আমাদের টিকে থাকার আসল চাবিকাঠি। আজকের আলোচনায় আমরা মূলত 4টা বিষয় কভার করব। 1. মূল্যবোধের সংকট। 2. একটি ঐতিহাসিক রূপরেখা। 3. গল্পের মাধ্যমে নৈতিকতা শিক্ষা। এবং 4. শিক্ষার মূল চেতনা পুনরুদ্ধার। ইতিহাস আর আধুনিক কিছু ডেটা, এই দুটো মিলিয়ে আজ আমরা পুরো বিষয়টা বোঝার চেষ্টা করব। প্রথমেই আসছে আমাদের প্রথম পয়েন্ট, মূল্যবোধের সংকট, আধুনিক যুগের দ্বিধা। বর্তমান শিক্ষা ব্যবস্থায় আসলে মূল সমস্যাটা কোথায়, সেটাই আমরা এখানে দেখব। 2017 সালের এডুকেশন ওয়াচ রিপোর্টের কথা যদি আমরা ধরি, যার শিরোনাম ছিল স্কুলে নৈতিকতা ও মূল্যবোধ, শিক্ষার মূল চেতনা পুনরুদ্ধার। এই বিশাল গবেষণায় একটা বিষয় খুব স্পষ্ট হয়ে উঠেছে, আর তা হল আমাদের সমাজ, পরিবার আর কমিউনিটিতে মূল্যবোধের চরম অবক্ষয়। সত্যি বলতে চারপাশের এই অবক্ষয়ই কিন্তু নতুন প্রজন্মের মধ্যে নৈতিকতা প্রসারের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা। এখন একটা খুব ইন্টারেস্টিং মনস্তাত্ত্বিক ব্যাপার বলি, যাকে সাইকোলজির ভাষায় বলে কগনিটিভ ডিসোনেন্স বা জ্ঞানীয় অসঙ্গতি। গবেষণায় দেখা গেছে আমরা অনেক সময় নিজেদের অজান্তে পরস্পর বিরোধী বিশ্বাস লালন করি। ধরুন, আমরা হয়তো মুখে স্বাধীন বাংলাদেশের বড় বড় আদর্শের কথা বলছি, কিন্তু দিন শেষে নিজেদের কোনো একটা সুবিধাবাদী বা অনৈতিক কাজকে ঠিকই যুক্তি দিয়ে জায়েজ করে নিচ্ছি। আসলে আমরা অবচেতনভাবেই একটা মানসিক স্বস্তির জায়গা খুঁজি, যার ফলে আমাদের আদর্শ আর বাস্তব কাজের মাঝে একটা বিশাল শূন্যতা তৈরি হয়। এই আধুনিক সংকটের সমাধান খুঁজতে আমরা চলে যাব আমাদের আলোচনার দ্বিতীয় অংশে, একটি ঐতিহাসিক রূপরেখা, জ্ঞানের সাগর। আমরা ঊনবিংশ শতাব্দীর এমন একজনের দিকে তাকাব যিনি এই সমস্যাগুলোর একদম প্র্যাকটিক্যাল সমাধান বের করেছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম তো আমরা সবাই জানি, তাই না? উনার কাজের একটা ছোট্ট টাইমলাইনের দিকে যদি তাকাই, দেখবেন 1851 সালে তিনি সংস্কৃত ব্যাকরণকে সবার জন্য সহজবোধ্য করলেন। 1855 সালে মেয়েদের জন্য স্কুল প্রতিষ্ঠা করলেন, আর শিশুদের জন্য লিখলেন সেই বিখ্যাত বর্ণপরিচয়। উনার এই নিরলস চেষ্টার ফলেই কিন্তু 1856 সালে হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন পাশ হয়েছিল। সমাজ আর শিক্ষায় এত দ্রুত আর যুগান্তকারী পরিবর্তন আনার কারণেই কিন্তু ওনাকে জ্ঞানের সাগর বা বিদ্যাসাগর বলা হতো। বিদ্যাসাগর কিন্তু শুধু তার চিন্তাগুলোকে নিজের মধ্যে আটকে রাখেননি, তিনি তার দর্শনকে শিশুদের ব্যবহারিক নৈতিক শিক্ষায় রূপ দিয়েছিলেন। উনি কেবল ভাষাই শেখাননি, বর্ণপরিচয়, কথামালা, হিতোপদেশ বা নীতিকথা, এই বইগুলোর মাধ্যমে একদম ছোটবেলা থেকেই শিশুদের মনে নৈতিকতার বীজ বুনে দিয়েছিলেন। তাত্ত্বিক একটা ধারণাকে কিভাবে বাস্তব শিক্ষায় কাজে লাগাতে হয়, এটা তার এক অসাধারণ উদাহরণ। কিন্তু এখানে সবচেয়ে জরুরি পয়েন্টটা কি জানেন? নৈতিকতা শুধু বই পড়ে শেখানো যায় না, এটা নিজের জীবনে ধারণ করতে হয়। বিদ্যাসাগর ঠিক সেটাই করেছিলেন। এত বড় মাপের মানুষ হয়েও তার জীবনযাপন ছিল একদম সাধারণ। তিনি তার আয়ের একটা বড় অংশ ছাত্র আর বিধবাদের জন্য দান করতেন, আর যে কোনো ধরনের ঘুষ বা অনৈতিক সুযোগ সুবিধা তিনি মুখের উপর প্রত্যাখ্যান করতেন। তিনি আসলেই ছিলেন তার শেখানো মূল্যবোধের এক জীবন্ত প্রতিচ্ছবি। আর ঠিক এই জায়গাটা থেকেই আসে আমাদের তৃতীয় অংশ, গল্পের মাধ্যমে নৈতিকতা শিক্ষা, প্রায়োগিক দিক। বিদ্যাসাগরের সেই নীতিগল্পের কনসেপ্টটা বর্তমানে আমাদের শ্রেণীকক্ষে কিভাবে প্রয়োগ করা হচ্ছে, চলুন সেটা দেখি।
ওই যে একটু আগে কগনেটিভ ডিসনেন্স বা মানসিক দ্বন্দ্বের কথা বললাম না, এডুকেশন ওয়াচের রিপোর্টে খুব স্পষ্টভাবে বলা হয়েছে যে এই দ্বন্দ্ব দূর করার জন্য শিক্ষার্থীদের নিয়মিত নৈতিক যুক্তিবোধের চর্চা করতে হবে। আর এটা করার একটা দারুণ উপায় হল ছোট ছোট নীতিগল্প বা মাইক্রো স্টোরিটেলিং। এই গল্পগুলোই মূলত থিওরি আর প্র্যাকটিসের মধ্যে একটা ব্রিজ তৈরি করে দেয়। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা কি জানেন? ছোটবেলায় পড়ার সেই সততাই সর্বোৎকৃষ্ট পন্থা গল্পের কথা একটু ভাবুন তো। ওই যে দরিদ্র এক কৃষক একটা স্বর্ণমুদ্রা ভর্তি ব্যাগ পেলেন, স্ত্রী বিক্রি করতে বললেও তিনি রাজি হলেন না, স্ত্রী রেগে চলে গেলেন। কিন্তু কৃষক অনেক কষ্টে আসল মালিককে খুঁজে বের করে ব্যাগটা ফেরত দিলেন। শুধু তাই নয়, তিনি মালিকের দেওয়া আর্থিক পুরস্কারও ফিরিয়ে দিলেন, কারণ তিনি মনে করেছিলেন এটা স্রেফ তার দায়িত্ব। এই গল্পটার আসল ম্যাজিক হলো এটা শিক্ষার্থীদের এমন একটা পরিস্থিতির মুখোমুখি দাঁড় করায় যেখানে নিজের চরম অভাব থাকার পরও সঠিক সিদ্ধান্ত নিতে হয়। কৃষকের এই যে নিঃস্বার্থ ত্যাগ, এটাই কিন্তু ক্যাম্পের রিপোর্টের মূল দাবির সাথে মিলে যায়। রিপোর্টে বলা হয়েছে প্রকৃত দক্ষতা মানে শুধু ভালো রেজাল্ট নয়, বরং নৈতিক পছন্দ বা বিচার করার ক্ষমতা থাকা। যখন কোনো শিক্ষার্থী এই ধরনের নৈতিক দ্বিধার মুখোমুখি হয়, তখন সে বুঝতে শেখে যে একটা সঠিক সিদ্ধান্তে অটল থাকতে গেলে জীবনে কতটা ত্যাগ স্বীকার করতে হতে পারে। সমস্যার ইতিহাস নিয়ে তো অনেক কথা হলো। এবার চলুন আমাদের শেষ অংশে যাই, শিক্ষার মূল চেতনা পুনরুদ্ধার, আধুনিক সমাধান। এই আধুনিক গবেষণায় কি কি বাস্তবমুখী সমাধানের কথা বলা হয়েছে, চলুন একটু নজর দিই। এই গবেষণায় বেশ কিছু দারুণ সুপারিশ করা হয়েছে, তবে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে একটা হোল স্কুল অ্যাপ্রোচ বা পূর্ণাঙ্গ স্কুল পদ্ধতির ওপর। মানে হলো নৈতিকতা শেখাটা শুধু ক্লাসরুমের চার দেয়ালে আটকে থাকবে না, শিক্ষক, পিতামাতা আর সমাজের সবাইকে এক হয়ে কাজ করতে হবে। এর পাশাপাশি সবার বৈচিত্র্যকে সম্মান করা এবং দেশব্যাপী সম্পূর্ণ নতুন চিন্তাধারার একদল নতুন শিক্ষক তৈরি করার কথা বলা হয়েছে। এই শিক্ষকরাই হবেন আগামী প্রজন্মের সত্যিকারের রোল মডেল। আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন। সমাজের চারপাশের এই নীতিহীনতা আর অবক্ষয় দেখে স্কুলগুলোর কি হাল ছেড়ে দেওয়া উচিত? ওরা কি ভাববে যে সমাজই তো খারাপ, আমরা আর কি করব? নাকি ঠিক এই অন্ধকার সময়কাতে স্কুলগুলোকে ঘুরে দাঁড়াতে হবে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য তাদেরকেই হয়ে উঠতে হবে সঠিক পথের দিশারি বা নৈতিকতার কম্পাস? একটু ভেবে দেখবেন। আশা করি আজকের এই বিশ্লেষণ আপনাদের নতুন কিছু ভাবতে সাহায্য করবে। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।